ওয়েলকাম টু ইজি মেথড অব লার্নিং। আমি পলাশচন্দ্র রায়, পড়াশোনা করতেছি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ। আজকের আলোচ্য বিষয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এখন প্রশ্ন হতে পারে, এই গুরুত্বপূর্ণ লেসনটি কার? আমরা এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। এই বিষয়টি আসলে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা হোক চাকরি পরীক্ষা, সেটা হোক যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ভার্সিটি, নার্সিং, মেডিকেল এবং যে কোনো বড় ধরনের চাকরি পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো, যেমন বিসিএস, ব্যাংক এবং যে কোনো ধরনের এনজিও পরীক্ষা, যেগুলোতে ইংরেজি থেকে কোয়েশ্চেন আসে, সেগুলোর জন্য আহ, এই গ্রামার মার্কে অংশে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি খুবই আহ, গুরুত্বপূর্ণ, যার জন্য আমাদের এই লেসনটি অত্যন্ত গুরুত্বের সাথে শেখা উচিত। ওকে, তাহলে লেটস স্টার্ট দ্য টপিক। আমরা ইতিমধ্যেই ছি বর্ণটির অন্তর্ভুক্ত যেসব প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের আহ, এই প্রতিযোগিতা পরীক্ষাগুলোতে এসে থাকে, সে সম্পর্কে আমরা এখন জেনে নিব এবং আমরা ধারাবাহিকভাবে জেনে নিচ্ছি। আশা করি আজকেও অনেক সুন্দর একটা আমরা ক্লাস হিসেবে আমি উপভোগ করব এবং সেই সাথে আমরা শিখ আনন্দের সাথে সাথে শিখব। ঠিক আছে? এবং প্র্যাকটিক্যাল ভাবে। ওকে, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো এখানে লেখা আছে যে কম্পিটেন্ট ফর, হি ইজ কম্পিটেন্ট। কম্পিটেন্ট এখানে কি? এখানে অ্যাডজেক্টিভ। আমরা বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে হয়, সেটা নাউনের পরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসতে পারে, আবার অ্যাডজেক্টিভের পরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসতে পারে বা প্রিপোজিশন বসতে পারে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে। এই যে এখানে কম্পিটেন্ট কিটা, এখানে এই কম্পিটেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কম্পিটেন্ট এখানে কি? কম্পিটেন্ট এখানে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হুম। আর এখানে ফরটা হচ্ছে কি? ফরটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, তার অর্থ হচ্ছে উপযুক্ত। কম্পিটেন্টের পরে কি হবে? ফর। আমরা উপযুক্ত বা পারফেক্ট এই শব্দটি আমরা ইউজ করার ক্ষেত্রে আমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমরা ইউজ করতে পারি এই শব্দটিকে বোঝানোর জন্য, উপযুক্ত কোনো কিছু। যেমন হি ইজ কম্পিটেন্ট ফর দ্য পোস্ট। আসলে সে কি, সে এই যে একটা পোস্ট আছে, সে একটা হয়তো কোনো সরকারি চাকরি বলতে পারি আমরা এই পোস্টটির ক্ষেত্রে। তাই এই চাকরির ক্ষেত্রে সে উপযুক্ত, এটা বোঝানোর ক্ষেত্রে আমরা কম্পিটেন্ট এর সাথে ফর ইউজ করব। তাহলে আমরা বলতে পারবো যে সে উপযুক্ত। হ্যাঁ, ওকে। এরপর আছে কম্পিট উইথ। কম্পিটের পরে কি আছে? উইথ, প্রতিযোগিতা করা। আমরা যখন এই প্রতিযোগিতা করা অর্থে কোনো কিছু বোঝাতে চাবো, তখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে কম্পিট এর সাথে উইথ যুক্ত করে নেব। তাহলে আমরা এই এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটির সাহায্যে আমাদের যে মিনিং, বাংলা মিনিং হচ্ছে প্রতিযোগিতা করা, সেটার আমরা একটা সুন্দর ব্যবহার করতে পারবো। যেমন আমরা এক্সাম্পল দিতে পারি, আই শ্যাল নট কম্পিট উইথ ইউ। আমি তোমার সাথে আহ, প্রতিযোগিতা করব না। কেন? ফর দ্য পোস্ট। আমি এই যে পোস্টে দিয়ে বললাম যে সরকারি চাকরিটা হতে পারে, তো এই সরকারি চাকরির জন্য এই সরকারি চাকরির ক্ষেত্রে আমি কোনো পোস্ট করব, কি করব না, প্রতিযোগিতা করব না। অফ প্রিন্সিপাল, এই যে বললাম না, প্রিন্সিপাল মানে কোন স্কুলের প্রিন্সিপাল, এই যে পোস্ট, এই সরকারি পোস্টের জন্য সে কি করবে না, কোনো কম্পিট করবে না তার সাথে, আহ, হয়তো তোমার সাথে। এটা বলছে ইউ মানে হচ্ছে কি তোমার, অর্থাৎ একজন ব্যক্তি হয়তো ওই অন্য কোনো ব্যক্তির সাথে সে প্রিন্সিপালের যে পোস্টটি, সে আহ, সেটার জন্য সে কি করবে না, কোনো কম্পিট করবে না, প্রতিযোগিতা করবে না। বলছে তুমি এই প্রিন্সিপালের পোস্টটি নিয়ে নাও।
এবার কমপ্লেন টু, এখানে আছে কমপ্লেন টু আর এখানে কমপ্লেন এগেনস্ট। এখন আমাদের মনে হতে পারে যে এখন আমরা কখন কমপ্লেন টু ব্যবহার করব এবং কখন আমরা কমপ্লেন এগেনস্ট ব্যবহার করব, তাই না? ওকে, আমরা ক্লিয়ার হয়নি বিষয়টি নিয়ে। ওকে, কমপ্লেন টু কখন ব্যবহার করব? যখন কারো কাছে অভিযোগ করার ক্ষেত্রে আমরা কমপ্লেন টু ইউজ করব। ওকে, আর কমপ্লেন এগেনস্ট যখন আমরা কারো বিরুদ্ধে অভিযোগ করব, তখন সেক্ষেত্রে আমরা কমপ্লেন এগেনস্ট ইউজ করব। ওকে, কমপ্লেন, যেমন প্রথমটা হচ্ছিল কমপ্লেন টু, অর্থাৎ কারো কাছে অভিযোগ করা, কারো কাছে অভিযোগ করা। এখন উদাহরণটা ছিল কি, যে দ্য টিচার কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল against দ্য আনরুলি স্টুডেন্টস, অর্থাৎ টিচারটি কি করলো, ক্লাসের শিক্ষক কি করলো, এই যে স্কুলের বা ক্লাসের শিক্ষকটি কি করলো, স্কুলের যে প্রিন্সিপাল আছিল তার কাছে কি করলো, অভিযোগ করলো। কমপ্লেন টু দ্য স্টুডেন্ট, কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল, কার বিরুদ্ধে? অ্যাগেনস্ট দ্য আনরুলি স্টুডেন্টস। ওকে, এবং এবার কমপ্লেন এগেনস্ট কি হলো, যে কারো বিরুদ্ধে। এই যে টিচারটি কি করলো, এই যে স্কুলের টিচারটি শিক্ষকের কাছে যে কমপ্লেন করলো, হ্যাঁ কমপ্লেন করলো, ঠিক আছে, কাদের বিরুদ্ধে? কার বিরুদ্ধে অভিযোগ করলো? অ্যাগেনস্ট দ্য আনরুলি স্টুডেন্টস। ওকে, এরপর হচ্ছে কমপ্লাই উইথ, সম্মত হওয়া। আমরা এটাকে আমরা আরেকটা ইংরেজিতে বলতে পারি কনসিড, কনসেন্ট, অ্যাসেন্ট। আসলে ওগুলো না বলে আমরা অ্যাপোরেট প্রিপোজিশন ইউজ করতে গেলে আমরা কমপ্লাই এর সাথে উইথ ইউজ করব, যার অর্থ হচ্ছে সম্মত হওয়া। এটার উদাহরণটা কি? হি কমপ্লাইড উইথ মাই রিকোয়েস্ট, অর্থাৎ সে আমার অনুরোধ স্বীকার করলো, বা অনুরোধের স্বীকার হলো, সম্মত হলো। কম্পোস্ট অফ, গঠিত, কোনো কিছু গঠিত বা তৈরি করার ক্ষেত্রে কি হয়, কোনো কিছু তৈরি করা বা কোনো কিছু দ্বারা গঠিত হয়েছে, এক্ষেত্রে আমরা কম্পোস্ট এর পরে কি দেব, কম্পোস্ট, এই এই শব্দটির সাথে আমরা কি ইউজ করব, অব ইউজ করব, তাহলে আমরা গঠিত শব্দটি পেয়ে যাব। যেমন ওয়াটার ইজ কম্পোস্ট অফ অক্সিজেন এন্ড হাইড্রোজেন। আমরা জানি যে পানি কি হয়, পানি হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন, হ্যাঁ, এর দ্বারা গঠিত, মানে হচ্ছে কম্পোস্ট অফ হয়েছে। ওকে, এবার প্রশংসকের ক্ষেত্রে আমরা কমপ্লিমেন্ট এর পরে অন ইউজ করব, কমপ্লিমেন্ট অন, ঠিক আছে। আমাদের মনে রাখতে হবে কমপ্লিমেন্ট এর পরে কি হবে, অন বসবে। ওকে, এর অর্থ হচ্ছে প্রশংসা করা। The principal compliment on the students on his brilliant success, অর্থাৎ প্রিন্সিপাল কি করলো, প্রধান শিক্ষক কি করলো, কমপ্লিমেন্ট করলো কিসের উপর, কার উপর? এই যে ব্রিলিয়ান্ট সাকসেস, কার? ওই যে স্টুডেন্ট, তার স্টুডেন্টের ব্রিলিয়ান্ট বা ভালো একটা ফলাফল, সেই ভালো ফলাফলটা নিয়ে প্রশংসা করলো। ওকে, এবার কনসিভ অফ মানে চিন্তা করা, মানে কোনো কিছু নিয়ে যে চিন্তা করা, হ্যাঁ, এটা এই ক্ষেত্রে আমরা কনসিভ এরপরে অব ইউজ করব, ঠিক আছে। আই, যেমন উদাহরণটা দিচ্ছে, আই কুড নট কনসিভ অফ ডিসঅনেস্টি ইন হিম। সে এখন কি বলছে, এই যে এর অর্থ হচ্ছে যে আমি তার মধ্যে অসৎ আচরণের চিন্তাও করিনি। কুড নট, করতে মানে চিন্তা করতে পারি না, পারতাম না বা করিনি। ওকে, এবার কনসেন্ট্রেট অন মানে মনোযোগ দেওয়া। আমরা বললি না যে পড়াশোনায় মনোযোগ দাও, এই যে মনোযোগ দাও বা মনোযোগ দেওয়া, এই বিষয়টাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে কনসেন্ট্রেট অন, অর্থাৎ কনসেন্ট্রেট অন মানে হচ্ছে মনোযোগ দেওয়া। কনসেন্ট্রেটের সাথে পরবর্তী প্রিপোজিশনটা বলবে কি, অন। ওকে, এর আমরা এক্সাম্পলটা পেয়ে যেতে পারি। At last the unruly boy concentrated on his studies, অর্থাৎ যে অনিয়মিত যে বালকটি ছিল, অনিয়মিত বালকটি কি করলো, at last
তার পড়াশোনায় মনোযোগ দিল, কনসেন্ট্রেট করলো কিসের উপর? তার পড়াশোনার উপর। ঠিক আছে? ওকে। এবার কনসার্নড ইন আর কনসার্ন ফর, দুইটা প্রিপোজিশন রয়েছে। এখন কখন কনসার্নড ইন হবে এবং কখন আমরা কনসার্ন ফর ইউজ করব? ঠিক আছে? কনসার্ন ইন তখন হবে যখন সংশ্লিষ্টতা বোঝাবে, অর্থাৎ তার মধ্যে কোনো একটি প্রজেক্ট হচ্ছে, সে প্রজেক্টের সাথে সেও কিন্তু কি ইনভলভ রয়েছে, বলতে হচ্ছে যে সেও ওই উম, যে প্রজেক্টটা আছে সে প্রজেক্টের সেও একটা সদস্য বলা যায়। হ্যাঁ, কনসার্ন ইন মানে সে ওই ওই বিষয় নিয়ে সে সংশ্লিষ্ট রয়েছে। আর কনসার্ন ফর্ম কখন হবে? উদ্বিগ্নতা কোনো কিছু বোঝাতে গেলে। যেমন হি ইজ নট কনসার্নড ইন দ্য প্লট, অর্থাৎ সে এই ষড়যন্ত্রে কি নয়, সংশ্লিষ্ট নয়। কনসার্নড ইন মানে হচ্ছে সংশ্লিষ্ট। আসলে কি সে এই যে প্লটটা রয়েছে, এই যে একটা ষড়যন্ত্রের বিষয়ে, সেই ষড়যন্ত্রে কি নয়, মানে সংশ্লিষ্ট নয়, এটা বোঝানোর ক্ষেত্রে আমরা কনসার্ন ইন বের করলাম। তারপর কনসার্ন ফর মানে হচ্ছে উদ্বিগ্ন। আমরা এটা ইংরেজিতে পাই, স্টুডেন্টস আর কনসার্ন ফর দেয়ার রেজাল্ট, অর্থাৎ শিক্ষার্থীরা কি করে, শিক্ষার্থীরা উদ্বিগ্ন থাকে তাদের রেজাল্ট নিয়ে। ঠিক আছে না? তার রেজাল্ট কেমন হবে না হবে একটা ভয়ের বিষয় রয়েছে না? হ্যাঁ, যার কারণে শিক্ষার্থীরা কি করে, যে তারা একটু উদ্বিগ্নই থাকে বা একটু ভয়ে হতাশায় থাকে যে আমাদের রেজাল্টটা কেমন আসবে। ওকে। এরপর আমরা এখানে পাচ্ছি কনক্লুশন অফ, কনক্লুশন টু, কনক্লুশন ফ্রম। এখন কখন কোনটা বসে সে বিষয় নিয়ে একটা আমরা আলোচনা করে নেই। কনক্লুশন অফ তখন হবে যখন কোনো একটি বিষয়, কোনো একটা অনুষ্ঠান বলতে পারো, কোনো একটা প্রজেক্ট বলতে পারো, অর্থাৎ প্রজেক্টে আমরা ধরে নিলাম যে প্রজেক্ট কি হয়েছে, প্রজেক্টে কোনো সমস্যার সমাধান করা হয়েছে। ঠিক আছে? তো ওকে, প্রজেক্টের সমস্যার সমাধান করা হয়েছে এবং প্রজেক্টটা ক্লোজ করে দেওয়া হয়েছে। তখন আমরা কি বলতে পারি? তখন বলবো আমরা কনক্লুশন অফ, অর্থাৎ প্রজেক্টটি একবারে বন্ধ করা হয়ে গেছে, যে এই যে এখানে সমস্যার সমাধানও হয়ে গেছে এবং এবং কি হয়েছে এখানে একবারে মিটিংটা ক্লোজ। এই ক্ষেত্রে আমরা উপসংহার এরও তো অবশ্য হয়। তাই এই এই যে কনক্লুশন অফ অর্থ হচ্ছে উপসংহার। আহ, এই ক্ষেত্রে আমরা কি করব, সাধারণত কখন ইউজ করবে সেটা আমরা জানলাম, যে যখন একবারে শেষ চূড়ান্ত পর্যায়ে বোঝাচ্ছি কোনো কিছু কাজের, বা মানে শেষের দিকে, একবারে শেষের দিকে বলতে একবারে শেষ, এই ক্ষেত্রে আমরা কনক্লুশন অফ দিতে পারি। দ্য পিপল ক্লাব এট দ্য কনক্লুশন অফ মিটিং, অর্থাৎ লোকরা কি করলো, এই যে মিটিং এর শেষ পর্যায়ে বা শেষের দিকে কি করলো, তারা ক্লাব করলো, তা হাততালি দিল। হয় না যে এরকম যে সুন্দর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সবাই সম্মত জানিয়েছে এবং এই সিদ্ধান্তটি সবার জন্য উপকারী, বা সেজন্য তারা কি করলো, লোকজনরা কি করলো, এই মিটিং এর যে একটা শেষ পর্যায়ে কি করলো, তারা হাততালি দিল। ওকে, ক্লাব এড করলো, ক্লাব এইট করলো। ওকে। ওকে। এরপর হচ্ছে কনক্লুশন অফের পর হচ্ছে কনক্লুশন টু, অর্থাৎ কখন এই কনক্লুশন টু আমরা use করব, যখন কি হবে, যখন কোনো স্টোরি বা গল্প বা যে এরকম কোনো সমাধান, প্রজেক্টের কোনো সমাধান এসে গেছে, তখন আমরা কনক্লুশন টু ইউজ করব। যেমন আমরা বলতে পারি দা, যেমন স্টোরির ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দিস ইজ দ্য কনক্লুশন টু দ্য স্টোরি, অর্থাৎ এটাই সেই কনক্লুশন, এটাই সেই সমাধান of কিসের, এ স্টোরির। ওকে, উপসংহার এটা স্টোরি, মানে গল্পের ক্ষেত্রে উপসংহার যে ব্যবহার হয় সেটা হচ্ছে কনক্লুশন, এর সাথে টু হবে। ওকে। আর কনক্লুশন ফর্ম হবে কখন, যখন এই যে কোনো বিষয় থেকে আমরা যখন কিছু সমাধান নেই, তখন আমরা কনক্লুশন ইউজ করতে পারি উপসংহার অর্থে। ওকে। তারপর হচ্ছে কনক্লুড উইথ, এটা ততটা ইম্পর্টেন্ট না। কন্ডুসিভ, কন্ডুসিভ টু মানে হচ্ছে উপকারী।
কন্ডুসিভ টু মানে কি? উপকারী। যদি উপকারী অর্থে আমরা কোনো কিছু বলতে চাই আমরা কন্ডিউসিভ, এরপরে কি দেব? এরপরে একটা সুন্দরভাবে টু বসাই দেব। তাহলে আমরা পাবো এটা। যেমন ইউজফুল টু বলতে পারি, হ্যাঁ? কন্ডুসিভ টু, এগুলো একই অর্থ বোঝাচ্ছে। আর্লি রাইজিং আর্লি রাইজিং ইজ দ্য কন্ডিউসিভ টু হেলথ। ওকে? আমরা এরপর এরপরটা পাচ্ছি কনফেস টু, অর্থাৎ স্বীকার করা। কনফেস টু মানে কি? স্বীকার করা। হি কনফেস টু হিজ গিল্টি গিল্ট। এবার কনফাইন্ড ইন মানে কি? কনফাইন্ড ইন মানে হচ্ছে বিশ্বাস করা। আমরা বিলিভ, বিশ্বাস করার অর্থ ইংরেজি কি একটা আছে? বিলিভ। বিলিভ মানে কি? বিশ্বাস করা। তাই আমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা যদি আমরা ইউজ করি এই ক্ষেত্রে, সেটা হচ্ছে কনফাইন্ড ইন মানে বিশ্বাস করা। কনফাইন্ড এর সাথে আমরা কি দেব? ইন দিব। আর কনফাইন্ড টু কখন হবে? যখন আমরা বিশ্বাস করব এবং বলবো। অর্থাৎ বিশ্বাস করে বলবো যখন, তখন হচ্ছে কনফাইন্ড এর সাথে টু ইউজ করব। ওকে? তাহলে কনফাইন্ড এর সাথে ইনও হতে পারে, টু হতে পারে। তবে আমাদের সেটা পরিস্থিতি দেখে আমাদের ইউজ করতে হবে। ওকে? হ্যাঁ। তাহলে এখানে কি আমরা বলছি? আই ক্যান কনফাইড ইন হিজ অনেস্টি। অর্থাৎ আমি তার যে সততা, হিজ অনেস্টি, তার সততায় বিশ্বাস করি, করতে পারি। ঠিক আছে? আর এদিকে কনফাইন টু, এটার কি বলছে উদাহরণটি? আই কনফাইন দ্য সিকিউরিটি টু হিম, দ্য সিক্রেট টু হিম। অর্থাৎ আমি আহ, তাকে কি করলাম? এই যে সিক্রেট, এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি করলাম? তাকে বিশ্বাস করে বললাম। ওকে? কনফিডেন্ট অফ তেমন আসে না। তারপর আমরা পড়ে নিই একটু। এগুলো তেমন আসে না, তবে আমরা কনফাইন্ড ইন, কনফাইন্ড কনফাইন্ড টু মানে শয্যাগত। অর্থাৎ বিছানার সাথে লেপ্টে রয়েছে, বলতে হচ্ছে সে হয়তো রোগী। তাই রোগী কি হয়? রোগী তো সবসময় বিছানায় শুয়ে থাকে, তাই না? এটা স্বাভাবিক। তাই কি বলছে? হি ওয়াজ কনফাইন্ড টু হি ওয়াজ কনফাইন্ড টু ব্যাড বাই অ্যান অ্যাটাক অফ ডিসেন্টারি। ডিসেন্টারির এটাকে কি করলো? সে শয্যাগত হয়ে গেল। কে ব্যাটের সাথে বলতে হচ্ছে বিছানায় সে শয্যাগত হলো। কনফাইন্ড টু ব্যাড, সে বিছানায়। কনফর্ম উইথ, হ্যাঁ, কনফর্ম উইথ এর অর্থ হচ্ছে একমত হওয়া। অর্থাৎ এগ্রি করা। এগ্রি, কারোর সাথে এগ্রি করা হতে পারে, কোনো বিষয় হতে পারে এগ্রি। এই ক্ষেত্রে আমরা কনফার্মের সাথে উইথ ইউজ করব। ঠিক আছে? আর যাই হোক, একমত হওয়া। এখন আমরা একটু এক্সাম্পল দেখি। His words conforms with his work. অর্থাৎ তার কথাগুলো যেন কাজের সাথে মিল রয়েছে। তারপর হচ্ছে কনসিল ফ্রম, এটা আসে কনফর্মিটি। কনফর্মিটি উইথ মানে হচ্ছে অনুসারে। আহ, আমরা অ্যাকর্ডিং টু দিতে পারি, কিন্তু আমরা যদি আরেকটা নেই তাহলে সেটা হচ্ছে কনফর্মিটি উইথ। তাহলে আমাদের মনে রাখতে হবে কনফর্মিটির সাথে উইথ ইউজ করতে হবে। এখন আমরা উদাহরণটা দেখে নিই। আই ডিড দ্য ওয়ার্ক ইন দ্য কনফর্মিটি উইথ দ্য প্ল্যান। অর্থাৎ আমরা প্ল্যান অনুসারে কাজটি করেছিলাম। ডিড দ্য ওয়ার্ক ইন দ্য কনফর্মিটি উইথ দ্য প্ল্যান। আমরা প্ল্যান সহ বা প্ল্যান অনুসারে, আমরা পরিকল্পনা অনুসারে কাজটা করেছিলাম। ডিড দ্য ওয়ার্ক। ওকে? এবার কনজেনিয়াল টু মানে হচ্ছে উপযোগী। কনজেনিয়াল টু মানে উপযোগী, বা এটা উপকারী বলতে পারি। তাহলে কনজেনিয়াল টু, ইউজফুল টু, কন্ডিউসিভ টু একই দেখো এগুলা।
হ্যাঁ, দেখো যে এই যে উপকারী বিষয়গুলোর সাথে টু আছে যুক্ত। এটা একটু টেকনিক বলা যায়। তবে এই টেকনিক সবসময় খাটবে এরকমও না। হ্যাঁ, কি বলছে? দ্য ক্লাইমেট অফ নিউ প্লেস ইজ কনজেনিয়াল টু মাই হেলথ। অর্থাৎ যে নতুন জায়গাটির যে আবহাওয়া কি করছে, ইজ কনজেনিয়াল উপযোগী টু মাই হেলথ আমার শরীরের জন্য উপযোগী, তাই না? এখানে ওইটাই তো বলছে যে ওইখানকার হয়তো সে নতুন যে জায়গায় গেছে হয়তো তার যে আবহাওয়া সুন্দর হাওয়া, আম, হালকা ফুরফুরে বাতাস, ঠান্ডা বাতাস, বা বেশি ঠান্ডা না, মানে যতটুকু তার শরীরের জন্য উপযোগী সে এরকম আবহাওয়া হয়তো পেয়েছে, যার কারণে বলল যে যে এই যে নতুন জায়গার আবহাওয়াটাও আমার শরীরের জন্য উপযোগী, কনজিনাল টু। ওকে, কনগ্রাচুলেট অন, আমরা অনেক সময় অভিনন্দন জানাই যে আহ, তুমি ভালো কিছু করেছো, তোমাকে অভিনন্দন। এক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা কি ইউজ করি? কনগ্রাচুলেট এর সাথে অন ইউজ করি। কনগ্রাচুলেট এরপর কি? অন। দ্য টিচার্স কনগ্রাচুলেট দ্য স্টুডেন্টস অন দেয়ার ব্রাইট রেজাল্টস। অর্থাৎ টিচারটি কি করলো? সেই ছাত্রদেরকে কি করলো? কনগ্রাচুলেট করলো। কেন? অন দেয়ার ব্রাইট রেজাল্ট, তাদের এত সুন্দর ভালো রেজাল্ট করেছে সেই রেজাল্টের উপর তারা কি করলো? অভিনন্দন করলো। ওকে, এরপর হচ্ছে কনসিস্ট অফ আর হচ্ছে কনসিস্টিন। কনসপিয়াস, কনসিয়াস অফ এটা হচ্ছে সচেতন অর্থ। আমরা এওয়ার দিতে পারি, কনসিয়াস অফ, এওয়ার অফ। তারপর হচ্ছে বি এওয়ার অফ, ক্ষেত্রে আমরা সচেতন অর্থটা পাই। ওকে, এক্সাম্পল হচ্ছে আই এম কনসিয়াস অফ মাই ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি। অর্থাৎ আমি আমার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমি সচেতন। ওকে, কনসিস্ট অফ অর্থাৎ গঠিত হওয়ার ক্ষেত্রে আমরা কনসিস্ট অফ দেব। আর যখন এর মধ্যে কোনো কিছু রয়েছে তখন আমরা এখানে ইন যুক্ত করব কনসিস্টের সাথে। ওকে, গঠিত হওয়ার ক্ষেত্রে কনসিস্ট অফ এর এক্সাম্পলটা আমরা দিতে পারি, দ্য কমিটি কনসিস্ট অফ 10 মেম্বার্স। অর্থাৎ এই যে কমিটি কিন্তু অনেক সদস্য থাকে, তা এই সদস্যগুলো গঠিত হয়, তাই নয়? তা আমরা এই যে গঠিত হওয়ার বিষয়টি আমরা কনসিস্ট অফ এর মাধ্যমে প্রকাশ করতে পারি। কনসিস্ট অফ, দ্য কমিটি কনসিস্ট অফ 10 মেম্বার্স। অর্থাৎ কমিটিটি এই কি হয়েছে, 10 জন মেম্বার দ্বারা গঠিত হয়েছে। ওকে, কনসিস্টেন্ট নিহিত আছে বা এর মধ্যে রয়েছে কোনো কিছু। যেমন ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট। অর্থাৎ সত্যকারের সত্যিকারের কি সত্যিকারের সুখ কিসের মধ্যে নিহিত? সন্তুষ্টতার মধ্যে নিহিত। ইন ইন কি? কন্টেন্টমেন্ট। ইন কন্টেন্টমেন্ট। ওকে, এবার কনসিস্টেন্ট উইথ এটা একটু আসে, এটা আমরা একটু দেখে নেই। কনসিস্টেন্ট উইথ মানে সামঞ্জস্য, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ, মানে কোনো কিছুর সাথে কি রয়েছে, একটা মিল রয়েছে। সেক্ষেত্রে আমরা কনসিস্টেন্ট এর পরে কি দিব? উইথ ইউজ করব, উইথ। ওকে, হাইলাইট করে নেই, পিঙ্ক কালারটা দিই। ওকে, যার অর্থ হচ্ছে সামঞ্জস্য। এক্সাম্পল, হি হিজ ওয়ার্ডস ওয়ার নট কনসিস্টেন্ট উইথ হিজ অ্যাকশন। অর্থাৎ তার কথাগুলো তার কাজের সাথে কি নেই, কথাগুলোর সাথে তার কাজের কোনো মিল নেই। মিল নেই তো হতেই পারে, এরকম হয় না যে কথা বলে আর কাজ করার। ওকে, এরপর আমরা কনসপিস কনসপিকিউয়াস ফর মানে হচ্ছে গুরুত্বপূর্ণ পেয়েছি। আহ, তাহলে কনসপিকিউয়াস তারপরে কি হবে? সর্বদা ফর হবে, গুরুত্বপূর্ণ বোঝাতে। যেমন ওয়ান্স ঢাকা ওয়াজ কনসপিকুয়াস ফর মুসলিম। অর্থাৎ ঢাকা কি ছিল কোনো একটা সময় মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ জায়গা ছিল। ওকে, তারপর হচ্ছে কন্টেম্পোরারি আসে, তেমন আসে না। আহ, না পড়লেও হয় চলে, কিন্তু আমরা এটা করতে হবে, কন্ট্রারিটিভ।
কন্ট্রারি টু মানে হচ্ছে বিপরীত ভাবে, আর কন্ট্রাস্ট টু, কন্ট্রাস্ট উইথ একই, দেখো না, এগুলো সবগুলো একই মনে হচ্ছে। আসলে এগুলো কিছু পার্থক্য রয়েছে। ওকে, দেখি আগে। কন্ট্রারি টু মানে হচ্ছে বিপরীত ভাবে। দ্য স্টুডেন্টস অ্যাক্ট কন্ট্রারি টু হিজ টিচার্স ডিরেকশন। অর্থাৎ যে যেমন উদাহরণটা কি ছিল, যে স্টুডেন্টরা কি করলো, অভিনয়টি করলো, শিক্ষক যে ডিরেকশন দিয়েছিল তার তার বিপরীতে। শিক্ষকরা বলছিল যে তোমরা হয়তো এইভাবে এইভাবে নৃত্য করো, এভাবে। কিন্তু ছাত্ররা বলল না, আমরা আমাদের মতো, যেমন আমরা, আপনার যদি বলো উত্তর দিকে, আমরা বলবো দক্ষিণ দিকে। এই যে আহ, শিক্ষকদের একলা বিরোধী হয়ে, বিরোধী যে ডিরেকশন, মানে শিক্ষকরা যা বলছে তার বিপরীতে গিয়ে যে অভিনয়টি করলো, সেটাকে আমরা বোঝানোর জন্য কন্ট্রারিটিভ বলতে পারি, তাই না? আবার কন্ট্রাস্ট টু কখন আর কন্ট্রাস্ট উইথ কখন বসাবো? কন্ট্রাস্টের পাশে টু হতে পারে, উইথও হতে পারে। যখন কি বলতে পারি, যখন কোনো মিল নেই এই কাজের সাথে, ওর কাজের কোনো মিল নেই, তখন আমরা কি করব, বৈসাদৃশ্যের ক্ষেত্রে কন্ট্রাস্ট ইউজ করব। যেমন হিজ অ্যাকশন ইজ কন্ট্রাস্ট টু হিজ প্রফেশন। অর্থাৎ আহ, তার কাজটা যেন, তার তার কাজটা যেন কি তার পেশার সাথে কি বৈসাদৃশ্য বা বিপরীত, বা তার কাজের সাথে কি পেশার কোনো মিল নেই, এমন কাজ করে যে তার পেশা, তার পেশার সাথে কিন্তু আসলে মিল নেই, বা তার এমন পেশা করে যেটা তার কাজের সাথে মিল নেই, যে মানে তার ইচ্ছা একরকম কিন্তু কাজ করে আর। ওকে। আর কন্ট্রাস্ট উইথ কখন হবে, যখন কোনো ব্যক্তির সাথে অন্য কোনো ব্যক্তির কি করব আমরা, একটা বৈসাদৃশ্য তুলনামূলক আলোচনা করব, তখন আমরা এই বৈসাদৃশ্য দেখানোর ক্ষেত্রে আমরা কন্ট্রাস্টের সাথে উইথ ইউজ করব। যেমন হচ্ছে হি ড্রু এ কন্ট্রাস্ট অফ নজরুল উইথ ঠাকুর। অর্থাৎ নজরুলের সাথে সে কি করলো, একটা কন্ট্রাস্ট করলো, একটা তুলনামূলক কন্ট্রাস্ট আলোচনা করলো, বৈসাদৃশ্য তুলে ধরলো। ড্রি এ কন্ট্রাস্ট অফ, কন্ট্রাস্টের সাথে অব হবে। ওকে, টু হবে, কন্ট্রাস্টের সাথে উইথ হবে যখন কোনো ব্যক্তির সাথে অন্য কোনো ব্যক্তির আমরা তুলনা করব। ওকে। কন্ট্রিবিউট টু, অর্থাৎ কন্ট্রিবিউট টু না, কনভার্টেড টু, এটা তেমন আসে না। আমরা কনভিক্ট, কনভিক্ট এটাও তেমন আসে না। কপার্ট, কপ, কপ উইথ, এটা একটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। আমরা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন গুলো দেখে নেব, ঠিক আছে? তবে কনভার্স উইথ এটাও আসে, একটু দেখে নিই। কনভার্স উইথ বলতে আলাপ আলোচনা করা। আলাপ আলোচনা করার ক্ষেত্রে আমরা কনভার্সন যে বলি, সেই কনভার্সন থেকে কনভার্স এসেছে। ওকে। তার অর্থ আলাপ আলোচনা করা। আই কনভার্স উইথ হিম অন আওয়ার ন্যাশনাল প্রবলেমস। এই এখানে কনভার্স উইথ, কনভার্স, আই কনভার্স উইথ হিম অন আওয়ার ন্যাশনাল প্রবলেমস। অর্থাৎ আমরা আমাদের ন্যাশনাল যে সমস্যা, আমাদের জাতীয় সমস্যা সম্পর্কে তার সাথে কি করেছি, আমরা কথা বলেছি বা আলোচনা করেছি। ওকে, শেষ। তারপর হচ্ছে কপ উইথ, মানে খাপ খাওয়া বা মানিয়ে নেওয়া বা মেনে নেওয়া। এক্ষেত্রে আমরা কপ উইথ করবো। মনে রাখতে হবে, কবের সাথে সর্বদা কি হবে, উইথ ইউজ করা হবে। এটা হচ্ছে নিয়ম। ওকে, অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া। যেমন আমরা বলতে পারি আই ফেল টু কোপ উইথ দি নিউ এনভায়রনমেন্ট। অর্থাৎ আমি নতুন যে একটা অবস্থা, পরিবেশ, সেটার সাথে মানিয়ে নিতে আহ, ব্যর্থ হয়েছি, ব্যর্থতায় পর্যবেসিত হয়েছি হলাম। ওকে। আমরা করেসপন্ডেন্ট উইথ, এটা থেকে আমরা এই যে ক্র্যাপ ফর বা আফটার, এটাও নিতে পারি, এটাও একটু ইম্পর্টেন্ট। ওকে, দেখে নিই। করেসপন্ডেন্ট উইথ বলতে হচ্ছে চিঠি আদান প্রদান করা। এখানে কি বলছে যে করেসপন্ডেন্ট উইথ, করেসপন্ডেন্টের সাথে কি হবে, উইথ ইউজ হবে সর্বদার জন্য। ওকে। আহ, যেমন উদাহরণটা হচ্ছে যে আই রেগুলারলি করেসপন্ড উইথ মাই ফ্যামিলি। অর্থাৎ আমি আমার পরিবারের সাথে কি করি, রেগুলারলি বলতে হচ্ছে আমি নিয়মিতই করেসপন্ডেন্ট করি, বলতে চিঠি আদান প্রদান করি।
উইথ মাই ফ্যামিলি। ওকে। ক্লাব ফর ওর আফটার, বাসনা করা অর্থাৎ লোভ করা। লোভ করার ক্ষেত্রে বা বাসনা কোনো ইচ্ছা জাগার ক্ষেত্রে কি বলতে পারি আমরা? ক্রাব এর পর ফর ইউজ, ফর বা আফটার। ওকে। যেমন আমরা বলতে পারি আই ডোন্ট আই ডোন্ট ক্রাব ফর আফটার মানি। ক্রেডিট টু জমা করা, বা অ্যাকুমুলেট করতে পারি, সেভ বলতে পারি, জমা করা ক্ষেত্রে ক্রেডিটের সাথে সর্বদা টু বসে। দ্য ম্যানেজার, যেমন দ্য ম্যানেজার ক্রেডিটেড দ্য মানি টু মাই অ্যাকাউন্ট, অর্থাৎ ম্যানেজার কি করেছিল? ম্যানেজার আমার অ্যাকাউন্টে টাকাটা জমা করলো। কিউরব কখন হবে আর কিউ ফোর কখন হবে? কিউরব বলতে হচ্ছে নিজেই যখন কেউ আরোগ্য লাভ করবে কোনো অসুস্থ থেকে বা কোনো সমস্যা, কোনো অসুখ থেকে, হ্যাঁ, অসুখ থেকে যখন কেউ আরোগ্য লাভ করবে, তখন সেক্ষেত্রে আমরা কিউরব ইউজ করব। আর কিউর ফর কখন ইউজ করব? যেই বিষয়টার কারণে কি করলো, সে অসুস্থতা থেকে মুক্তি পেল, সেই বিষয়টাই হচ্ছে এখানে কিউর, কিউর ফর, বা তার জন্য আমরা কিউর ফর ইউজ করব। ওকে। কিউর অফ মানে আরোগ্য হওয়া। দ্য পেশেন্ট হ্যাজ বিন কিউর অফ হিজ ডিজিজ। ওকে। অর্থাৎ রোগীটি তার সমস্যা, তার যে অসুখ, সে অসুখ থেকে কিউর করলো, মানে আরোগ্য পেল। আর প্রতিকার, নাপা ইজ কিউর ফর হেডেক, অর্থাৎ নাপা মাথা ব্যথার জন্য প্রতিকারমূলক। কিউর ফর। কানেক্টেড, কানেকশন, এটা আসলে তেমন কনসেন্ট টু। হ্যাঁ, কনসেন্ট টু। কনসেন্ট টু মানে হচ্ছে সম্মতি প্রদান করা। অর্থাৎ সম্মতি প্রদান ক্ষেত্রে আমরা কনসেন্ট এর পরে টু ইউজ করব। আমরা অ্যাকসেন্ট টু দিতে পারি, কনসেন্ট টু দিতে পারি। ওকে। অ্যাকসেন্ট টু দিতে পারি। ওকে। আমরা এখন উদাহরণ দেখে নিই। হি কনসেন্ট টু মাই প্রপোজাল, আমার সে কি করলো, সে আমার প্রস্তাবে কি করলো, সম্মতি প্রদান করলো, কনসেন্ট টু করলো। কনসেন্ট ফর সম্মতি, হি গ্যাভ হিজ কনসেন্ট ফর দ্য ম্যারেজ, অর্থাৎ সে তার কি করলো, তার বিয়েতে সম্মতি প্রদান করলো। ওকে। কনস্পেয়ার উইথ মানে কারোর সাথে ষড়যন্ত্র করার ক্ষেত্রে উইথ দিব, কনস্পেয়ার উইথ। আর যখন কারো বিরুদ্ধে আমরা যখন ষড়যন্ত্র করা বুঝাবো, তখন সেক্ষেত্রে আমরা কি করব, কনস্পেয়ারের সাথে অ্যাগেনস্ট দিব। ওকে। এক্সাম্পলটা কি? যখন আমরা কারো সাথে ষড়যন্ত্র করব, তখন সেক্ষেত্রে এক্সাম্পলটা আমরা একটা দেখে নিই। হিজ এনিমিজ কনস্পায়ার উইথ হিজ সোলজার টু রেইন হিম। ওকে। অর্থাৎ আহ, এই যে তার যে এনিমিস, হ্যাঁ, তার শত্রুরা কি করলো, তার যে সোলজার, তার সোলজারদের সাথে ষড়যন্ত্র করলো। কারণ একজন রাজার সোলজার থাকে বা সৈনিক থাকে, আর অপর শত্রুরা কি করে, সে সৈনিকদেরকে আর টাকা পয়সা বা অর্থ লোভ দেখিয়ে কি করলো, সে রাজাকে কি করলো, রুইন করলো, বলতে হচ্ছে তাকে ব্যর্থ করে দিল, বা তাকে পদত্যাগ করালো সোলজারের সাহায্যে। ওকে। আর কনস্পিয়ার এগেনস্ট মানে কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা। এখন এই যে এরা সোলজার আছে এবং শত্রুরা কি করলো, এরা তো সবাই মিলে হয়তো তার লিডারকে কি করলো তারা, বা তার লিডারের সম্পর্কে কি করলো, কনস্পিয়ার করলো বা ষড়যন্ত্র করলো। কনসাল্ট, কারোর সাথে পরামর্শ করার ক্ষেত্রে, কনসাল্ট করার ক্ষেত্রে আমরা উইথ দিব কোনো ব্যক্তির ক্ষেত্রে। আর কনসাল্ট অন অ্যাবাউট হবে কোনো বিষয় সম্পর্কে যখন আমরা পরামর্শ করব। যেমন আমরা ব্যক্তির ক্ষেত্রে কি বলতে পারি, উদাহরণটা দেখে নিই। আই কনসাল্ট উইথ হিম অ্যাবাউট দ্য ম্যাটার, অর্থাৎ আমি কি করলাম, আমি এই বিষয় সম্পর্কে কনসাল্ট করলাম, এখানে অ্যাবাউটের ক্ষেত্রে। আর যখন আমি কার সাথে করলাম, আই কনসাল্ট উইথ হিম, আমি তার সাথে কোনো ব্যক্তির সাথে কনসাল্ট করলাম, দেখো উইথ হলো, আর বস্তুর ক্ষেত্রে অ্যাবাউট হলো। বুঝছো? এটা মনে রাখতে হবে।
এরপর হচ্ছে কনসালটেন্ট, এটা আমরা দেখে নিলাম একই কেউর সাথে একই রকম সবকিছু। কন্ট্যাক্ট উইথ মানে যোগাযোগ করা, অর্থাৎ যোগাযোগ বিষয়টি বোঝাতে আমরা এই অ্যাপ্রোপ্রিয়েশনটি ব্যবহার করতে পারি। কন্ট্যাক্টের সাথে উইথ ইউজ করব। যেমন আই হ্যাভ নো কন্ট্যাক্ট উইথ হিম। ওকে, শেষ। এরপর কোঅপারেট উইথ বলতে সহযোগিতা করা, অর্থাৎ সহযোগিতা করার ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে কোঅপারেট উইথ, কোঅপারেটের সাথে পরে উইথ ইউজ করব। যেমন আই হোপ ইউ উইল কোঅপারেট উইথ মি ইন দিস ম্যাটার। ওকে, এগুলা আমরা পরে পড়ে ফেলছি। এখন আমরা বাকিগুলো একটু দেখে নেব। আমরা আজকে ডি পর্যন্ত করব, ঠিক আছে? কারণ অনেকগুলো প্রিপোজিশন রয়েছে, আমরা এত ধীরে ধীরে পড়তে গেলে আমাদের অনেক সময় চলে যাচ্ছে। তাই আমরা একই ভিডিও এখন ডি পর্যন্ত পড়ব। ওকে, এখানে আমরা পাচ্ছি ব্যবসা করার ক্ষেত্রে আমরা কি করব, ডিল ইন ইউজ করব। আর যখন ব্যবহার ক্ষেত্রে বা আচরণ করার ক্ষেত্রে তখন আমরা ডিল এর সাথে উইথ ইউজ করব। তা আমাদের দুইটা প্রিপোজিশন এখানে আছে, সুন্দর, খুবই ইম্পর্টেন্ট প্রিপোজিশন বা জনপ্রিয়। হ্যাঁ, কখন কি ইউজ করবো সেটা আমরা জেনে নিচ্ছি। ডিল এর সাথে কখন ইন হবে, কখন উইথ হবে সেটা আমাদের জেনে নেওয়া যাক। ব্যবসা করার ক্ষেত্রে আমরা ডিল ইন করব, ইউজ করব, ইন যুক্ত করবো এক কথায়। আর ব্যবহারের ক্ষেত্রে আমরা উইথ ইউজ করব, ডিলের পরে উইথ। তাহলে জেনে নেওয়া যাক এক্সাম্পল গুলো। ব্যবসা করার ক্ষেত্রে হি ডিলস ইন রাইস, অর্থাৎ সে কি করে, সে ধানের ব্যবসা করে এক কথায়। আর এদিকে কি আছে, ব্যবহার করা, হি ডাজ নট নো হাউ টু ডিল উইথ এ জেন্টলম্যান, অর্থাৎ সে জানে না, সে কি জানে না, কিভাবে একজন জেন্টলম্যান, একজন ভদ্র মানুষের সাথে কি করতে হয়, ব্যবহার করতে হয়, আচরণ করতে হয়। ডিভাইডটা, ডিভাইডটা তেমন আসছে না, আমরা ডিসাইড দেখবো। যেমন ডিসাইড, ডিসাইড কোনো কিছুর উপর যখন আমরা সিদ্ধান্ত নেই, ডিসাইড করি, হ্যাঁ, তখন আমরা ডিসাইড এর উপর আপন, এর পরে আপন ইউজ করব, মানে স্থির করা। দ্য বয় হ্যাজ নট ডিসাইড আপন হিজ প্রোগ্রামার, অর্থাৎ আহ, বালকটি তার প্রোগ্রামার উপর ডিসাইড করতে পারেনি, সিদ্ধান্ত নিতে পারেনি। ওকে, তারপর ডিসাইড অ্যাগেনস্ট, বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া। কারো বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা ডিসাইড অ্যাগেনস্ট দিতে পারি বা দিব, ঠিক আছে, ইউজ করব। ডিসাইড এর পরে অ্যাগেনস্ট ইউজ কখন করব, যখন কারো বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তখন এটা বোঝাতে আমরা ডিসাইড অ্যাগেনস্ট ইউজ করব। দ্য জাজমেন্ট ওয়াজ ডিসাইড অ্যাগেনস্ট দ্য ইনোসেন্ট বয়, অর্থাৎ এই জাজমেন্টে কি হয়েছে, এই জাজমেন্টটি এই ইনোসেন্ট, একটা নির্দোষ বালকের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিল। এই জাজমেন্টটি নেওয়া হয়েছিল একজন নির্দোষ বালকের বিরুদ্ধে। ওকে, তারপর ডেডিকেটেড টু বলতে উৎসর্গ করা। আমরা জানি না যে অনেক সময় আহ কোনো কিছু, ভালো কিছু আশার প্রত্যাশায় আমরা উৎসর্গ করি। যেমন হচ্ছে আহ দেশপ্রেমিক যারা, তারা কি করে, তারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয় দেশের তরে। তোমরা এটা হয়তো জেনে থাকবে, এটা বিভিন্ন সময়
এটা প্রমাণিত হয়ে আসছে আহ, যে দেশপ্রেমিক সত্যিকারের দেশপ্রেমিক করে তাদের জীবনকে পরোয়া না করে দেশের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে। এই জন্য উৎসর্গ করার ক্ষেত্রে বা দান করার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, কোনো কিছুর জন্য দান করার ক্ষেত্রে ডেডিকেটেড এর পরে টু। ওকে, সিদ্ধান্ত আমরা এক্সাম্পলটা দেখে নিই। আওয়ার প্রিন্সিপাল হ্যাজ ডেডিকেটেড হিজ লাইফ টু সার্ভ অফ দ্য কলেজ। অর্থাৎ আমাদের যে শিক্ষক প্রিন্সিপাল রয়েছেন তিনি কি করেছেন, হ্যাজ ডেডিকেটেড হিজ লাইফ, তার জীবনকে যেন উৎসর্গ করেছেন কি করতে, টু সার্ভ অফ দ্য কলেজ, অর্থাৎ আহ, এই কলেজের সেবা করার জন্য তার জীবনকে, আমাদের প্রিন্সিপাল স্যার তার জীবনকে কি করেছেন, ডেডিকেটেড করেছেন, উৎসর্গ করেছেন। ডিফেন্ড ফ্রম অর্থাৎ রক্ষা করা, কোনো কিছু থেকে রক্ষা করার ক্ষেত্রে আমরা ডিফেন্ড এর পরে ফ্রম ইউজ করব। ওকে, উদাহরণটা দেখে নিই। ওয়ান শুড ডিফেন্ড ওয়ান সেলফ ফ্রম এভিল টেম্পটেশন। এভিল টেম্পটেশন থেকে কি করা উচিত, ডিফেন্ড করা উচিত। ডিফেন্ড এর পরে হচ্ছে ফ্রম হবে। ওকে, আবার ডিফেন্ডের পরে এগেন্স্ট কখন হবে, যখন নিরাপত্তা বিধান করব। ওখানে রক্ষা করেছি নিজেকে, তখন ডিফেন্ড ফ্রম ইউজ করেছি। আর এই যে বারবার তো রক্ষা করা যায় না, একটু তখন নিরাপত্তার বিধান করার জন্য আমরা এগেন্স্ট দিব। উই শুড ডিফেন্ড আওয়ার কান্ট্রি এগেন্স্ট অল অ্যাটাকস, অর্থাৎ আমরা সমস্ত রকমের আক্রমণ থেকে আক্রমণের বিরুদ্ধে কি করব, আমাদের দেশকে নিরাপত্তা বিধান করব। ওকে, ডিফার ফর বলতে হচ্ছে মুলতবি রাখা, অর্থাৎ স্থগিত রাখা। স্থগিত রাখা বা মুলতবি রাখার ক্ষেত্রে আমরা ডিফার তারপরে কি ইউজ করব, টু ইউজ করব। ওকে, যেমন হচ্ছে উদাহরণটি কি, দ্য ডিসকাশন ওয়াজ ডিফার টু নেক্সট মিটিং, অর্থাৎ আলোচনাটি ডিফার করা হয়েছিল, মুলতবি করা হয়েছিল, স্থগিত রাখা হয়েছিল পরবর্তী মিটিং এর ক্ষেত্রে। ডিলিট, আমরা বলি না যে ডিলিট করে দাও মোবাইল থেকে, এই প্রোগ্রাম ডিলিট করে দাও, এক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিলিট ফ্রম, অর্থাৎ বাদ দেওয়া। বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা ডিলিট এরপরে ফ্রম ইউজ করব। যেমন বলতে পারি দ্য বুক ওয়াজ ডিলিট ফ্রম দ্য লিস্ট। ডিলিট তেমন আসে না। ডেফিসিয়েন্ট, ডেফিসিয়েন্ট ইন মানে হচ্ছে অদক্ষ, অর্থাৎ সে ওই বিষয়ে ও মানে গভীর জ্ঞান রাখে না, বা না তার সে ওই বিষয়ে তার গভীর জ্ঞান নেই, এই ক্ষেত্রে অদক্ষ, তো তাকে অদক্ষ বলা যাবে। অর্থাৎ এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই, দ্য বয় ইজ ডেফিসিয়েন্ট ইন ইংলিশ, অর্থাৎ বালকটির কি নেই, ইংলিশে কোনো, অর্থাৎ বালকটি ইংলিশে অদক্ষ, ইজ ডেফিসিয়েন্ট ইন ইংলিশ। ডিমান্ড ফর কখন বসবে, কখন ডিমান্ড ফ্রম বা অর বসবে, অফ বসবে, সেটা আমাদের জেনে নেওয়া যাক। যেমন ডিমান্ড চাহিদার ক্ষেত্রে, কোনো কিছু চাহিদা রয়েছে তখন ডিমান্ড ফর বসবে। যেমন জেরি হ্যাড নো ডিমান্ড ফর হাই অ্যামাউন্ট। আর এদিকে দাবি করার ক্ষেত্রে ডিমান্ড ফ্রম বা অফ বসবে। যেমন আই ডিমান্ড দ্য অ্যামাউন্ট ফ্রম হিম, অর্থাৎ আমি তার কাছ থেকে আহ, এই অ্যামাউন্টটি কি করি, ডিমান্ড করেছিলাম, দাবি করেছিলাম। ডিপেন্ড, ডিপেন্ড এটা ইম্পর্টেন্ট একটু বেশি। যেমন ডিপেন্ড নির্ভর করার ক্ষেত্রে আমরা ডিপেন্ড দিতে পারি, ডিপেন্ড আপন, বা অনও দিতে পারি আমরা। ডিপেন্ড এর পরে কি বসবে, অন বসবে বা আপন বসবে, অর্থাৎ নির্ভর করা। যেমন উদাহরণটা বলতে পারি, আই ডিপেন্ড আপন হিজ ওয়ার্ক। ওকে,
অনেকগুলোই আছে, আমরা আজকে এতগুলো শেষ করতে পারবো না। আহ পরবর্তীতে আমরা দেখে নেব যে কতটুকু শেষ করা যায়। যাই হোক, আজকে আমরা ডিপ এন্ড আপন পর্যন্ত পড়লাম। আমরা পড়তেছি উন্মেষ মেডিকেল ল্যাটার অ্যাডমিশন কেয়ারের যে শিট, সেখান থেকেই পড়তেছি। কারণ এগুলো তো আবার লিখে পরে পড়ার অনেক সময় লাগবে, ঠিক আছে? সেজন্য আমরা টাইপিং না করে এখন জাস্ট এগুলো সাজানো আছে, সাজানো এগুলো থেকে আমরা পড়তেছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়তেছি। ওকে, সবাই ভালো থেকো এবং পরবর্তী নেক্সট ক্লাসগুলো করার জন্য এই চ্যানেলটির সাথেই থাকো এবং পাশে থাকো এই চ্যানেলটির। আশা করি সবাই উপকৃত হবা। ওকে, এখানে আজকে ক্লাস আমরা স্থগিত রাখলাম।